আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ মারুফ। আজ আমরা এইচএসসি এর হায়ার ম্যাথ ক্লাসের ম্যাট্রিক্স ও নির্ণায়ক সম্পর্কে জানব। অর্থাৎ আমরা আজকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যে বেসিকটা আছে সেটা আমরা আজকে জানবো এবং আলোচনা করব। কোনো কিছু যদি শুরু করতে হয় প্রথম থেকে, তাহলে তার বেসিকটা অবশ্যই স্ট্রং করে নিতে হবে এবং আজকে এটাই আমাদের উদ্দেশ্য। তো চলুন শুরু করা যাক। আমি আজ আছি মারুফ ইসলাম। আমি একজন ওয়েব ডেভেলপার এবং আমার সম্পর্কে জানতে গেলে আমরা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই জানবেন। সো আমরা পরের পেজে যাই, দেখি আজকে কি ম্যাট্রিক্স কি এবং কি নিয়ে আলোচনা করা যাক। সো প্রথমে আমরা ম্যাট্রিক্সের ইতিহাস নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের ইতিহাস বলতে হচ্ছে ম্যাট্রিক্স কে উদ্ভাবন করেন অথবা এর পরবর্তী কে করেন বা ম্যাট্রিক্সের জনক, এইগুলো নিয়ে। সো প্রথমে ম্যাট্রিক্সের উদ্ভাবন বলতে জেমস জোসেফ সিলভেস্টার সর্বপ্রথম ধারণা দেন ম্যাট্রিক্স সম্পর্কে। সেটা উনি ধারণা দেন 1850 সালে এবং পরবর্তীতে আর্থার ক্যালি তার এই ম্যাট্রিক্সের ধারণা সহ তাৎপর্য তুলে ধরে এবং তিনি 1858 খ্রিস্টাব্দে তার পত্রিকা মেমোয়ার অন দ্য থিওরি অফ ম্যাট্রিক্সের প্রথম বিশ্লেষণমূলক ম্যাট্রিক্সকে প্রকাশ করেন। এইটাই ছিল ম্যাট্রিক্সের ইতিহাস এবং এই আর্থার ক্যালিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। সো ম্যাট্রিক্স কি এবং ম্যাট্রিক্সের সংজ্ঞা। ম্যাট্রিক্স জিনিসটা কি এবং ম্যাট্রিক্সের সংজ্ঞা বলতে আমরা বুঝি যে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি ও কলাম আকারে সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ম্যাট্রিক্স আয়তাকার, অর্থাৎ এর আকার হবে আয়তাকার এবং এখানে সারি ও কলাম সজ্জিত থাকবে। সারি কি এবং কলাম কি এটা আমরা পরে ভালোভাবে আলোচনা করব, সেখানে তোমরা বুঝতে পারবা যে সারি এবং কলামের মধ্যে পার্থক্য কি কি এবং এগুলো কি। সো আমরা এটা থেকে বুঝতে পারতেছি যে ম্যাট্রিক্স এক ধরনের আয়তাকার একটা কিছু এবং এখানে সারি থাকে এবং কলাম থাকে এবং সারি এবং কলাম সাজায় থাকে। এখন ম্যাট্রিক্সের গঠন এই যে পাশে একটা আসছে, এটা আমরা এখন বুঝতে পারবো না। আমরা পরের পেজে যদি যাই তাহলে ম্যাট্রিক্সের সম্পর্কে আমরা আরো ভালো মতো জ্ঞান লাভ করব। এখানে একটা বক্স আছে, বক্সে বিষয় এবং বার, যে কোনো একটা বিষয় দেখাচ্ছে। বিষয়ের মধ্যে আছে যে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, আর বারের শনি রবি সোম। গণিত শনিবারে হয়তো 5 বার পড়ি, রবিবারে 1 বার, সোমবারে 4 বার, এরকম করে একটা হয়তো রুটিন করা আছে, তাই না? এই রুটিনটাকে আমরা যদি সহজভাবে করতে পারি তাহলে এই বক্স আকারে আমরা সহজভাবে বুঝতে পারতেছি যে গণিত শনিবারে 5, রবিবারে 1 এবং সোমবারে 4। এই বক্সের মাধ্যমে আমরা সেটা ভালোভাবে বুঝতে পারতেছি। কিন্তু এটাকে আরো একভাবে আমরা প্রকাশ করতে পারি, সেটা ম্যাট্রিক্সের মাধ্যমে। সো ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমরা এ নামের একটা ম্যাট্রিক্স ধরে নিই, এ ইকুয়াল টু, এখানে যে শনি এবং রবিবার যে 5, 4, 1, 4 আছে সেটা হচ্ছে আমরা এখানে লিখছি সেম টু সেম এরকম ভাবে, কিন্তু এটা দেখতে কিন্তু আয়তাকার এবং আমরা যদি এটা এই বক্সে আমরা এই ম্যাট্রিক্সে এরকম ভাবে লিখতে পারি। সো আমরা যদি এখানে যে ম্যাট্রিক্স বিভিন্নভাবে প্রকাশ করা যায়, এই প্রকাশ করার মাধ্যম এই দুইটা ব্র্যাকেট দুই পাশে, এই যে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট, এই দুইটা ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায় না। এছাড়া যে ব্র্যাকেটগুলো আছে যে ম্যাট্রিক্স, সেগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারি। এখানে থার্ড ব্র্যাকেট আছে এবং এখানে দুইটা দাগ দিয়ে দুই পাশে দিয়ে প্রকাশ করা যায়। এই 3 ভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। এরপরে যদি আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন অংশ হিসেবে অংশ সম্পর্কে জানবো। ম্যাট্রিক্সের বিভিন্ন অংশগুলো হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। ম্যাট্রিক্সের ভুক্তি কি? আমরা যখন আমাদের মানুষের দেহকে আমরা যখন কল্পনা করি তখন মানুষের হাত পা আছে, নাক চোখ মুখ আছে, তাই না? তাহলে অর্থাৎ ম্যাট্রিক্সের তাহলে এরকম কোনো একটা অংশ থাকতে পারে যে ম্যাট্রিক্সের হাত পা আছে এবং চোখ টুক আছে। সো ম্যাট্রিক্সের ভুক্তি হচ্ছে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান। যেহেতু আমাদের এই এইচএসসির এই বইতে উপাদান বলতে কিছু নাই, এখানে ম্যাট্রিক্সের ভুক্তি হিসেবেই উল্লেখ করা আছে, তাই আমরা এখানে ম্যাট্রিক্সের ভুক্তি হিসেবেই চিনব। অর্থাৎ ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানকে ম্যাট্রিক্সের ভুক্তি বলে। যেমন 5 একটি উপাদান, 1 একটি উপাদান, 4 একটি উপাদান, 2 একটি উপাদান, 3 একটি উপাদান, তেমনি এগুলোকে সবগুলো ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান বলে। সো ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানকে ম্যাট্রিক্সের ভুক্তি, তাই না? ক্লিয়ার? এরপরে আমরা ম্যাট্রিক্সের সারি এবং কলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ম্যাট্রিক্সের সারি কি ও কলাম কি?
এটা আমাদের প্রায় সবারই ভুল হয় সারি এবং কলাম চিনতে। আমরা সবসময় সারি হিসেবে চিনব যে ডান বাম বরাবর আমরা একটা অঙ্কিত সরলরেখা অঙ্কন করব। এই অঙ্কনের মধ্যে যে যে উপাদান থাকে সেগুলো সারি। অর্থাৎ যদি আমরা এটা করি, এটা একটা সারি, 5 1 4 একটা সারিতে অবস্থিত, তেমনি 2 4 2 একটা সারি। এই যে সারিগুলো হচ্ছে যে 5 1 4 একটা সারি, এরকম করে একটা সারি তৈরি হয়েছে এবং কলাম হচ্ছে তার বিপরীত, অর্থাৎ খাড়াখাড়িভাবে কলাম অবস্থিত, উপর থেকে নিচে কলামগুলো অবস্থিত। তাহলে আমরা এটাকে আরো ভাবে সহজভাবে বলতে পারি, যদি ফানি ভাবে বলি তাহলে কলামকে আমরা লুঙ্গি হিসেবে ধরতে পারি। কারণ আমরা যদি লুঙ্গি হিসেবে পড়ি, সবাই প্লিজ ফানি ভাবে নিবা জিনিসটা, আমরা লুঙ্গি তো উপর থেকে নিচে পড়ি, অর্থাৎ নিচে থেকে উপরে পড়ি। কলাম জিনিসটাও সেই সেরকম, যে এটা উপর থেকে নিচেই গণ্য করা হয়। এই যে 5 2 2 এটা এক একটা কলাম, অর্থাৎ কলামকে যদি লুঙ্গি হিসেবে ধরি তাহলে জিনিসটা আরো সুবিধা হয় যে উপর থেকে নিচে। এবং কলাম চিনার পরেই আমরা সারিগুলো তার বিপরীতভাবে চিনতে পারবো। সো আমাদের কলামটা শুধু চিনলেই হবে। ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম আমরা এখন m সংখ্যক সারি ও n সংখ্যক কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সকে m/n ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। এখানে এই যে গুণ চিহ্ন আছে, এই গুণটা কিন্তু গুণ হিসেবে আমরা পড়বো না, এখানে বলবো আমরা বাই, অর্থাৎ ম্যাট্রিক্স m সারি এবং n কলাম। আমরা যদি সারিকে m ধরি এবং কলামকে যদি n ধরি, তাহলে সেই ম্যাট্রিক্সটা হবে m/n ক্রমের ম্যাট্রিক্স। এখানে আমরা একটি ম্যাট্রিক্স আছে যেখানে 3টি সারি আছে এবং 2টি কলাম আছে। সারিগুলো কি কি? এই যে এটা সারি, এটা সারি, এটা সারি, আর উপর নিচে যেগুলো আছে সেটা হচ্ছে 2টি কলাম। সো আমরা কলামকে কি বলছিলাম? লুঙ্গি, তাই না? হ্যাঁ, লুঙ্গি। তাহলে উপর নিচে যেগুলো আছে তাহলে ওইগুলো হচ্ছে কলাম, আর সারি হচ্ছে 3টা। তাহলে এখানে সারি ইন্টু কলাম সমান 3/2। প্রথমে সারি হবে, তারপরে কলাম হবে। সারি সংখ্যা হচ্ছে 3টা আর হচ্ছে কলাম 2টা, তাই এটা আমরা পড়বো 3/2 এর একটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্স কয় প্রকার আমরা এগুলো জানবো। ম্যাট্রিক্সের প্রকার অনেকগুলো। সো এতগুলো আমরা আজকে এতগুলো সম্পর্কে জানবো, যেহেতু এটা বেসিক ক্লাস, এখানে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আমরা শিখাবো না। আমরা এখন শিখবো ম্যাট্রিক্সের প্রকারভেদ, কি কি প্রকার আছে। প্রথমে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স এক ধরনের ম্যাট্রিক্সের প্রকার। তাহলে আমরা সারি ম্যাট্রিক্স নাম শুনে বুঝতে পারতেছি যে এই ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে, অর্থাৎ যে আমরা একটু আগেই পড়ে আসছি যে সারি কি এবং কলাম কি। তাহলে একটি মাত্র সারি থাকবে। এই যে একটা ম্যাট্রিক্স এ আসছে উপর থেকে যে পড়লো, এতে একটা মাত্র সারি আছে, এই যে 2 4 2 একটা মাত্র সারি আছে। তাহলে এটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলতে পারি। এই যে আমরা এখানে সারিকে চিহ্ন করে আসছি। আর একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। পরের ম্যাট্রিক্সটা কলাম ম্যাট্রিক্স, এবং এর নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে সারি ম্যাট্রিক্স কি এবং কলাম ম্যাট্রিক্স কি। এটা নাম শুনে বোঝা যাচ্ছে যে একটি মাত্র কলাম যেই ম্যাট্রিক্সে অবস্থিত তাকে কলাম ম্যাট্রিক্স বলে। এই যে কলাম ম্যাট্রিক্স, তাহলে এখানে একটা ম্যাট্রিক্স আসছে এ নামের একটি ম্যাট্রিক্স, যেখানে একটি মাত্র কলাম অবস্থিত। তাহলে আমরা এই এটাকে কলাম ম্যাট্রিক্স বলতে পারি। এরপরে ম্যাট্রিক্স হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স আমরা তো সবাই জানি বর্গ কি, তাই না? যে 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 চতুর্ভুজের 4টি বাহুই সমান তাকে বর্গ বলে, তাই না? সেম টু সেম এই ম্যাট্রিক্সের বেলাও এরকম একটা কোনো সংজ্ঞা আমরা করতে পারি। যেমন যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা দুটোই সমান হবে। এখানে একটি ম্যাট্রিক্স আসছে, 2টি ম্যাট্রিক্স এ আর বি নামে 2টি ম্যাট্রিক্স আসছে। এখানে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2টি এবং কলাম সংখ্যাও 2টি, তাই না? সেম টু সেম বি ম্যাট্রিক্সে সারি সংখ্যা 3টি, আবার কলাম সংখ্যাও 3টি। তাহলে আমরা এই দুটাকে বলতে পারি বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা হবে 2/2 এর একটি বর্গ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সটা হবে 3/3 এর একটি বর্গ ম্যাট্রিক্স। সো এরপরে আমরা মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ চিনব, ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। এখন একটু আগে আমরা বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম, তাই না? একটি বর্গ যদি আমরা কল্পনা করি, একটি বর্গ যদি আমরা আঁকি, হয়তো বর্গ হবে না,
যাই হোক, বর্গের কাছাকাছিও যায়নি, তারপর আঁকার চেষ্টা করলাম। একটি বর্গ যদি আঁকি তাহলে এই বর্গের কর্ণ কোনটা? এইটা, তাই না? এই যে এটা হচ্ছে বর্গের কর্ণ, যদিও কর্ণ হয় নাই, যাই হোক বোঝা যাচ্ছে। কর্ণ বলতে আমরা দুই কৌণিক বিন্দুকে যদি যোগ করি তাহলে যে রেখাটি পাই সেটাকে আমরা কর্ণ বলি, তাই না? সেম টু সেম ম্যাট্রিক্সের বেলাও সেরকম। ম্যাট্রিক্সে যদি বলি, এখানে একটি বর্গ ম্যাট্রিক্স আছে 3/3 এর একটি বর্গ ম্যাট্রিক্স, এটার কর্ণ অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে এটা হবে 5 4 1, এটা হবে প্রধান কর্ণ। একে বলে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। সো আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণ থাকে, অন্য কোনো ম্যাট্রিক্সে আমরা প্রধান কর্ণ পাবো না, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেই প্রধান কর্ণ থাকে। আর বর্গ ম্যাট্রিক্স কি সেটা আমরা আগে আলোচনা করে আসছি। সো আমরা এখন পরে যাই, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এর মধ্যেই, এই নামের মধ্যে আমরা কিন্তু ত্রিভুজ আকার একটা জিনিস পাইছি এখন, অর্থাৎ এটা এমন এক ধরনের ম্যাট্রিক্স যেখানে যে প্রধান কর্ণ ব্যতীত নিচের ভুক্তিগুলো সবসময় শূন্য হয়। অর্থাৎ এখানে যে প্রধান কর্ণ আছে সেটা হচ্ছে এটা 5 4 1, এটা হচ্ছে প্রধান কর্ণ, তাই না? এই প্রধান কর্ণের নিচে যে তিনটা যে শূন্য আছে, নিচের ভুক্তিগুলো কিন্তু সবই শূন্য, উপরের ভুক্তিগুলো না, শুধু নিচের ভুক্তিগুলো সব শূন্য। একে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। অর্থাৎ প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো সব যদি শূন্য হয় তাহলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। এরপরে আমরা আলোচনা করব নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিয়ে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা নিশ্চয়ই আমরা নাম শুনেই বুঝতে পারতেছি যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের বিপরীত নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, অর্থাৎ এটা ওটার বিপরীত হবে। তাহলে যদি একটা ম্যাট্রিক্স আসে, এল একটি ম্যাট্রিক্স, এখানে প্রধান কর্ণ হচ্ছে এটা এবং এটা একটি বর্গ ম্যাট্রিক্স, এর যে উপরিবর্তী যে সবগুলো ভুক্তি কিন্তু শূন্য, প্রধান কর্ণের ভুক্তিগুলো সব শূন্য, তাই এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। এরপরে আমরা কর্ণ ম্যাট্রিক্স সম্পর্কে জানবো বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন তোমাদের অবশ্যই এই ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে, এই নামগুলো পরীক্ষায় অনেক সময় বাংলা না আসে, এগুলোর ইংলিশ দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করতে পারে। সো আমরা বাংলার সাথে সাথে ইংলিশ নামটাও মনে রাখবো। এখানে বি একটি ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স। আমরা একটু আগেই যে পড়ে আসছি যে প্রধান কর্ণ কি, তাই না? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, তেমনি কর্ণ ম্যাট্রিক্সেও একটি প্রধান কর্ণ আছে এবং শুধুমাত্র প্রধান কর্ণ ব্যতীত সকল ভুক্তি শূন্য। অর্থাৎ কি জানলাম আমরা কর্ণ ম্যাট্রিক্সে? কর্ণ ম্যাট্রিক্সে প্রধান কর্ণ ব্যতীত সকল উপাদান বা ভুক্তি শূন্য হয়। এখানে প্রধান কর্মে আছে 1 2 3 এবং এই প্রধান কর্ণ ব্যতীত সবগুলো কিন্তু শূন্য। সো এটা একটি কর্ণ ম্যাট্রিক্স। এরপরে আমরা স্কেলার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। স্কেলার ম্যাট্রিক্স কি? এটা সেম টু সেম কর্ণ ম্যাট্রিক্সের মতোই, অর্থাৎ প্রধান কর্ণ ব্যতীত সকলগুলোই শূন্য হয়, এটা আমরা মানছি। কিন্তু এখানে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রধান কর্ণের সবগুলোই একই সংখ্যা হয়, অর্থাৎ 2 এখানে একই সংখ্যা, এখানে অভিন্ন। তেমনি এখানে যদি 2 এর বদলে সব 5 থাকতো তাহলেও এটা স্কেলার ম্যাট্রিক্স হতো। অর্থাৎ আমরা স্কেলার ম্যাট্রিক্সকে বলতে পারি এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স এবং বর্গ ম্যাট্রিক্স। কারণ বর্গ ম্যাট্রিক্স কেন? কারণ আমরা জানছি যে কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, কারণ বর্গ ম্যাট্রিক্স ব্যতীত অন্য কোনো ম্যাট্রিক্সে প্রধান কর্ণ থাকে না, তাহলে অবশ্যই এটি একটি কর্ণ ম্যাট্রিক্স এবং তার বিপরীতে একটি বর্গ ম্যাট্রিক্স। এবং এর আসল বৈশিষ্ট্য হচ্ছে এর প্রধান কর্ণের সবগুলো সমান হয় এবং বাকিগুলো সব শূন্য। এরপরে আমরা আলোচনা করব একক বা অভেদক ম্যাট্রিক্স নিয়ে, ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা একটু ইম্পর্টেন্ট একটা জিনিস যে অভেদক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। এখানে আই একটি ম্যাট্রিক্স আসছে, এখানে এটি একটি কর্ণ ম্যাট্রিক্স, কারণ এখানে প্রধান কর্ণ ব্যতীত অন্য সকল ভুক্তিগুলো শূন্য, তাই না?
আমরা এই যে এখানে সবগুলো কিন্তু শূন্য, শুধু প্রধান কর্ণ ব্যতীত। আর এখানে আরো একটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রধান কর্ণ সবগুলো এক, অর্থাৎ অবেধক ম্যাট্রিক্সে প্রধান কর্ণগুলো এক হতেই হবে, মানে প্রধান কর্ণের সব ভুক্তিগুলো এক। অর্থাৎ আমরা অবেধক ম্যাট্রিক্সকে বলতে পারি কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, তাই না? এই তিনটাই আমরা অবেধক ম্যাট্রিক্সকে বলতে পারি। তাহলে অবেধক ম্যাট্রিক্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর প্রধান কর্ণের ভুক্তিগুলো সব এক হবে। তাহলে আমরা এখানে একটি সমীকরণ আছে যে a b সমান a হলে b সমান i হবে। এটা আবার কেমন কথা হলো? এটা তো বুঝতেছি না, তাই না? তাহলে আমার এটা বোঝার দরকার নেই, আমি এখন বোঝাবো, কিন্তু তার আগে আমি বলে দিচ্ছি যে অবেধক ম্যাট্রিক্সকে সবসময় i দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু অবেধক ম্যাট্রিক্সের ইংলিশ টার্মটা হলো ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই অবেধক ম্যাট্রিক্সকে সবসময় i দিয়ে প্রকাশ করা হয় এবং অবেধক ম্যাট্রিক্সের মান 1 হয়। অর্থাৎ আমরা বলতে পারি i সমান 1, কারণ অবেধক ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সবগুলোই 1। এখন আমরা যদি এই সমীকরণটাকে প্রমাণ করি, তাহলে আমরা এখন হোয়াইট বোর্ডে চলে যাব, এখানে সবগুলো কেটে দেব। এখন ওইখানে সমীকরণ ছিল ab সমান 1 হলে b সমান i, অর্থাৎ ab সমান 1 হলে b সমান হয়, অর্থাৎ b একটি অবেধক ম্যাট্রিক্স হবে। সরি, এখানে ab সমান a হলে। এখন আমরা সবাই জানি যে কোনো কিছুর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে আমরা তার ফল রূপে সেই সংখ্যাটি পাই। অর্থাৎ আমরা যদি 3 এর সাথে 1 গুণ করি তাহলে আমরা 3 পাবো। তেমনি যদি 4 এর সাথে 1 গুণ করি তাহলে আমরা 4 পাবো। অর্থাৎ কোনো কিছুর সাথে যদি 1 গুণ করি তাহলে আমরা সেই সংখ্যাটি পাই। তেমনি এখানে যদি ab সমান a দেওয়া আছে, তাই না? ab সমান a, তাহলে এখানে আমরা ab সমান a, আমরা হচ্ছে b কে যদি b অবশ্যই এখানে 1 হবে, কারণ কি আমরা জানছি যে কোনো কিছুর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটি পাই, অর্থাৎ এর সাথে b গুণ করে আমরা a মানটি পাচ্ছি, তাহলে b অবশ্যই 1 হবে। তাহলে আমরা পাচ্ছি যে এখান থেকে যে b সমান 1, তাই না? তাহলে b সমান 1 আমরা এটা পেয়ে গেলাম। এখন 1 বলতে কি বোঝে? আমরা 1 বলতে তো অবশ্যই অবেধককে বুঝি, কারণ আমরা একটু আগে পড়ছি যে অবেধকের মান সবসময় 1 হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি b সমান i, অর্থাৎ সমীকরণটি এই যে পূরণ হয়ে গেছে। এখন b সমান i আমরা পেয়ে গেছি। এখন আশা করি এই সমীকরণটি তোমরা বুঝতে পারছো, এবং যদি বুঝতে না পারো তাহলে আমি আবার রিপিট করব, সমস্যা নেই। এরপরে যদি যাই তাহলে আমরা শূন্য ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, অর্থাৎ জিরো অথবা নাল ম্যাট্রিক্স। আমরা এখন একটা ম্যাট্রিক্স আছে, অর্থাৎ যে ম্যাট্রিক্সে সকল উপাদান বা ভুক্তি শূন্য হয় তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। এটা একটা সিম্পল ব্যাপার যে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে সকল ভুক্তি বা উপাদান শূন্য, তাহলে এটা অবশ্যই একটি শূন্য ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা শূন্য ম্যাট্রিক্স কি জানলাম, যে সকল ভুক্তি যে ম্যাট্রিক্সের শূন্য হয় তাকেই আমরা শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স বলি। এরপরে ম্যাট্রিক্স সম্পর্কে জানবো হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স, নিলপটেন্ট ম্যাট্রিক্স। আমরা এটা আবার কিরকম, আমরা তো বুঝতেছি না, তাই না? কিরকম লাগতেছে। আচ্ছা যাই হোক, আমরা এখানে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এ সমান একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং এই শূন্যঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা পাওয়ার করি, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের যদি স্কোয়ার করি বা কিউব করি, এরকম করে যদি আমরা পাওয়ার করি তাহলে তার মান হবে সবসময় শূন্য। বুঝলাম না তো স্যার, আবার একটু ভালো করে বুঝাবো, তাই না? তাহলে এখানে এর স্কোয়ার যদি করি, অর্থাৎ এর সাথে যদি এ গুণ করি, তাহলে তার মান হবে শূন্য। যেহেতু আমরা এখনো ম্যাট্রিক্সের গুণ শিখে নাই, তাই আমরা এখন এটা করব না, আমরা এখন এটা স্কিপ করব। কিন্তু এটা জেনে রাখো যে শূন্যঘাতী ম্যাট্রিক্সটা হচ্ছে এ এর যদি, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে যদি পাওয়ার করি
তাহলে তার মান সবসময় শূন্য আসবে, অর্থাৎ আমরা শূন্য ম্যাট্রিক্স পাবো। এখন যেহেতু আমরা ম্যাট্রিক্সের গুণ করি নাই, তাহলে এখন এটা আমরা স্কিপ করতেছি, কারণ এখন গুণ করলেও তোমরা বুঝতে পারবা না। এবং যদি ম্যাট্রিক্সের গুণ শেখার পরে তোমরা এখানে এসে এই ম্যাট্রিক্সটা করে দেখবা যে এখানে সব শূন্য হয় কিনা। তাহলে আমরা এরপরে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সটা কি? এখানে সমঘাতী ম্যাট্রিক্সটা শূন্যঘাতী ম্যাট্রিক্সের মতো এক ধরনের, যে এ এর পাওয়ার করলে সবসময় এ হবে, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে যদি আমরা পাওয়ার করি তাহলে সবসময় সেই ম্যাট্রিক্সটাকে আমরা পাবো। এখানে এ একটি ম্যাট্রিক্স আছে, তাহলে এখানে যদি আমরা এ যদি স্কোয়ার করি বা কিউব করি, এরকম করে যদি করি, তাহলে আমরা অবশ্যই তার মান অবশ্যই আমরা আবার এই পাবো, কোনো পরিবর্তন হবে না। এটা যেহেতু আমরা এখনো ম্যাট্রিক্সের গুণ করি নাই, তাহলে এগুলো আমরা এখন স্কিপ করব। কিন্তু এখানে এন দিয়ে বোঝানো হচ্ছে যে এন এর মান 1 2 3 যাই হতে পারে। সো এর বার যাই করা হোক কেন, সেটা এ যদি পাই, অর্থাৎ আগের ম্যাট্রিক্সে যদি পাই, তাহলে সেটা সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হবে। এরপরে আমরা শিখব অবেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউন্টারি ম্যাট্রিক্স সম্পর্কে। অবেদঘাতী ম্যাট্রিক্সটা কি? এটা ওই রকম, যদি এ একটি ম্যাট্রিক্স থাকে, সেটাকে যদি পাওয়ার করা হয় তাহলে সবসময় সেটার মান 1 হয়। সো আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্সকে কি জানছিলাম, যে এর পাওয়ার করলে সবসময় শূন্য হয়। দেখছো যে নামের সাথে কিন্তু এটার কামের মিল আছে, তাই না? তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্সে আমরা পাওয়ার করলে তার মান হবে শূন্য, এবং অবেদঘাতী ম্যাট্রিক্সে হচ্ছে পাওয়ার করলে তার মান হবে 1, অর্থাৎ এর যতই পাওয়ার করি, অর্থাৎ যতই কিউব করি বা স্কোয়ার করি, এরকম যদি যতই করি, তাহলে তার মান সবসময় 1 হবে। তাহলে আমরা একটা অবেদক ম্যাট্রিক্স পাবো। এই যে এটা একটা অবেদক ম্যাট্রিক্স। তাহলে আমরা কি শিখলাম, যে অবেদঘাতী ম্যাট্রিক্সের একটা সমীকরণ হচ্ছে a টু দি পাওয়ার n সমান 1। এখানে n এর মান 1 2 3 যাই হতে পারে। এগুলো আমি ম্যাট্রিক্সের গুণ করার পরে এগুলো আমি আবার রিপিট করব এই আলোচনাগুলো, যেহেতু এখন ম্যাট্রিক্সের গুণটা করি নাই আমরা, সেই জন্য এখানে আমি স্কিপ করতেছি। বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা একটি ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, যে বিম্ব ম্যাট্রিক্স। এখানে এই একটি ম্যাট্রিক্স আছে যেখানে সারি সংখ্যা 2টি এবং কলাম সংখ্যা 3টি, অর্থাৎ 2/3 এর একটি বিম্ব ম্যাট্রিক্স বা এ ম্যাট্রিক্স। এখানে যদি এর বিম্ব করি তাহলে এটা আসে। কি করে বুঝলাম না তো, সব উল্টাপাল্টা হয়ে গেল। আমরা বিম্ব বলতে কি বুঝি? তাই বিম্ব বলতে হচ্ছে আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, তাহলে আমাদের যে একটা বিম্ব গঠিত হয় সেটা সবসময় উল্টো হয়, তাই না? আমরা ক্লাস 9 10-এ থাকতে ফিজিক্সে পড়ে আসছি যে আয়নার সামনে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব সবসময় উল্টা হবে। তেমনি এখানেও বিম্বর মধ্যে একটা উল্টাপাল্টার একটা জিনিস আছে। সো এখানে বিম্ব নামের মধ্যে একটা উল্টাপাল্টা জিনিস। তাহলে বিম্ব ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারি, যে বিম্ব ম্যাট্রিক্সের সারি হয়ে যাবে কলাম এবং কলাম হয়ে যাবে সারি, অর্থাৎ সব উল্টাপাল্টা হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি সারি হচ্ছে 5 1 4, এটা সারি ছিল এখানে এ ম্যাট্রিক্সে, এবং এ কে যদি বিম্ব করি তাহলে সেটা কলামে চলে আসবে। এই যে 5 1 4 সেটা কলামে চলে আসছে। তাহলে এই যে এটা যে সারি, এটা আমরা একটা নির্দেশ করলাম এবং সেটা কলামে চলে আসছে। তেমনি বিম্ব ম্যাট্রিক্সে আমরা বলতে পারি যে এ কে যদি বিম্ব করি তাহলে এর সারি হয়ে যাবে কলাম এবং কলাম হয়ে যাবে সারি। তেমনি আমরা শুধু সারিটাকেই যদি বিবেচনা করি তাহলে জিনিসটা আরো সহজ হয়। আমরা শুধু সারিটাকেই উল্টাবো, কলামটাকে উল্টাবো না। হ্যাঁ, সারিটাকে উল্টালে কলাম এমনিতেই উল্টে যাবে। সো আমরা এই 5 1 4 একটা সারি, এটা সারিতে ছিল এতে, এবং যদি এ প্রাইম করি তাহলে এটা কলামে চলে আসছে। এবং বিম্ব ম্যাট্রিক্সকে সবসময় এ প্রাইম দিয়ে, অর্থাৎ প্রাইম দিয়ে আমরা প্রকাশ করব। যদি বি এর বিম্ব ম্যাট্রিক্স অবশ্যই বি প্রাইম হবে, প্রাইম দিয়ে, যে উপরে ছোট একটি দাগ দিয়ে, এটা হচ্ছে প্রাইম বলে একে। সো আমরা বিম্ব ম্যাট্রিক্স সম্পর্কে জানলাম। এখন প্রতিসম ম্যাট্রিক্স। এখন একটা ম্যাট্রিক্স কিন্তু আর একটার সাথে অবশ্যই মিল আছে। সিমেট্রিক ম্যাট্রিক্স একটি প্রতিসম ম্যাট্রিক্স। সো মিলটা আমরা দেখাবো এখনই। প্রতিসম ম্যাট্রিক্স অনেক মজার একটা ম্যাট্রিক্স। আমরা যদি একটা ম্যাট্রিক্স এ কে এভাবে লিখি, এ সমান এ বি সি,
ওকে, আমরা এখন একটি ম্যাট্রিক্স লিখলাম যেখানে 3টি সারি এবং 3টি কলাম আছে, অর্থাৎ এটা একটি বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে যদি আমরা বিম্ব করি তাহলে কি দাঁড়ায়? ওকে, আমরা এখন বিম্ব করলাম এ প্রাইম বিম্ব করি, তাহলে এখানে যেই সারিটা আছে সেটা চলে আসবে কলামে, অর্থাৎ এখানে যে এ বি সি সারি আছে, বি ডি ই সারি এবং সি ই এফ সারি আছে, এগুলো যদি আমরা বিম্ব করি তাহলে এগুলো সব কলামে চলে আসবে। এ বি সি, অর্থাৎ প্রথম সারিটা আমরা কলামে নিয়ে আসলাম এবং দ্বিতীয় সারিটাও কলামে নিয়ে আসবো, বি ডি ই, এবং তৃতীয় সারিটাও যদি আমরা কলামে নিয়ে আসি তাহলে হয় হচ্ছে সি এফ। ওকে, এখন আমরা যদি খেয়াল করি আমাদের ম্যাট্রিক্সের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। কি মজার না? হ্যাঁ, হায়ার ম্যাথ এরকমই মজার জিনিস। যদি প্রতিসম ম্যাট্রিক্স হিসেবে বলি, তাহলে যদি এ কে আমরা যদি বিম্ব করি তাহলে এর মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটাই প্রতিসম ম্যাট্রিক্স। এখানে যদি এ কে বিম্ব করার পরে আমরা সারিকে কলামে নিয়ে আসছিলাম, তাই না? কিন্তু নিয়ে আসার পরেও দেখি যে আমাদের ম্যাট্রিক্স যেরকম ছিল সেরকমই আছে। এটা এবিসি ছিল, বিডিই সিইএফ সেরকমই আছে, আমরা অর্থাৎ বিম্ব করলেও ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না। এই ম্যাট্রিক্সকে আমরা সমীকরণ হিসেবে কি লিখতে পারি? এ প্রাইম সমান এ, অর্থাৎ এ কে বিম্ব করলে আমরা এই পাবো, এর কোনো ভিন্ন কোনো মান পাবো না। একে বলে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, মজার একটা ম্যাট্রিক্স। এরপরে আমরা করব বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এখানে এই একটি ম্যাট্রিক্স আসছে যেখানে 3টি সারি এবং 3টি কলাম আছে। আমরা একটু আগেই প্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে জানছি, তাই না? তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে প্রতিসম ম্যাট্রিক্সের বিপরীত হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বিপরীত বলতে আমরা এখানে আরেকটা, যদি এ কে আমরা করি, প্রাইম করি, অর্থাৎ এ কে যদি আমরা বিম্ব করি তাহলে এখানে আসছে 0 ছিল, এখানে যে সারি ছিল সেই সারিটা কলামে চলে আসবে। এখানে যে সারিটা ছিল সেই সারিটা এই যে কলামে চলে আসছে, এগুলো কলামে চলে আসার পর, অর্থাৎ এখানে এটা আমরা বিম্ব করছি, কলামে চলে আসার পর আমরা খেয়াল করছি যে এখানে 2 ছিল, এখানে -2 চলে আসছে, এখানে 1 ছিল, এখানে -1, এখানে -2 ছিল, এখানে 2, অর্থাৎ এর মাইনাস মানগুলো এ কে বিম্ব করলে যেটা হয় সেটা চলে আসছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এ প্রাইম সমান -a, অর্থাৎ আমরা যদি এ কে বিম্ব করি তাহলে এর আমরা মাইনাস মানগুলো পাচ্ছি, তাহলে এটা প্রতিসম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা ঋণাত্মক মান পাচ্ছি যদি এ কে বিম্ব করি। এটা, হ্যাঁ, এটা চলে আসছে যে এ প্রাইম সমান -a। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স আমরা বুঝে গেলাম। প্রতিসম ম্যাট্রিক্স এবং বি প্রতিসম ম্যাট্রিক্স দুজনের সাথে সম্পর্ক আছে। এখন একটা ইম্পর্টেন্ট কথা, যে প্রত্যেক বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিসমূহ শূন্য হয়। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে, আচ্ছা আমরা এটা আগে সবগুলো মুছে দিই। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এই প্রধান কর্ণ আমরা যেগুলো জানছি, প্রধান কর্ণ কিন্তু সবগুলো সমান আসছে, অর্থাৎ বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সবগুলো শূন্য হয়। এটা আমাদের মনে রাখতে হবে নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সবই শূন্য হয়। এরপরে ম্যাট্রিক্স আমরা জানবো উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। আমরা 9-10-এর ম্যাথে আমরা সেট সম্পর্কে পড়ে আসছি, যে সেটের মধ্যে উপসেটগুলো আছে। আমরা কিভাবে পড়ে আসছি? আমরা পড়ছি যে সেটের উপসেটগুলো এক ধরনের সেটের ছেলেমেয়ে। আমরা সেরকমভাবেই পড়তে পারি যে উপসেটগুলো সেটের আমরা ছেলেমেয়ে হিসেবে পড়ে আসছি। তার মানে এখানে এই উপম্যাট্রিক্সের সেরকম একই রকম ব্যাপার ঘটে। উপম্যাট্রিক্সের হচ্ছে একটা ম্যাট্রিক্সের যদি উপম্যাট্রিক্সে নির্ণয় করি তাহলে সেই ম্যাট্রিক্সের ছেলেমেয়েগুলোই আমরা উপম্যাট্রিক্স হিসেবে পাবো, তাই না? এখানে এ একটি ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের আমরা উপম্যাট্রিক্সগুলো লিখব। সো উপম্যাট্রিক্সের লেখার সময় আমাদের সবাইকেই একটি সারি অথবা কোনো একটি কলাম আমাদের বাদ দিতে হবে। আমরা যদি এই সারিটা বাদ দিই এবং এই কলামটা বাদ দিই তাহলে থাকতেছে এইটা, এবং এটাই আমাদের উপম্যাট্রিক্স।
এটা উপম্যাট্রিক্স, কিন্তু একটা ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স একটা হয় না, একটা ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স অনেকগুলো লেখা যায়। আমরা সবগুলো লিখবো না, আমরা কিছু কিছু দেখাবো। এছাড়া যদি আমরা আবার দেখি, আমরা যদি এই সারিটা এবং এই কলামটা বাদ দিই, তাহলে যেটা থাকতেছে সেটা এক ধরনের ম্যাট্রিক্স এবং পুরোটাই এক ধরনের উপম্যাট্রিক্স। তাহলে এর উপম্যাট্রিক্স এ হতেই পারে। অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র 3টা এর উপম্যাট্রিক্স বের করছি। এছাড়া অনেক ম্যাট্রিক্স বের করা যায়। তোমরা অবশ্যই বাসায় এই উপম্যাট্রিক্সগুলো নির্ণয় করে চেষ্টা করবা। এরপরে আমরা ম্যাট্রিক্সের ট্রেস সম্পর্কে জানবো, ট্রেস অফ ম্যাট্রিক্স। আমরা তো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কি সেটা সবার আগে জানছি, তাই না? তাহলে এখানে ম্যাট্রিক্সের ট্রেসের মধ্যে প্রধান কর্ণের একটা ভূমিকা আছে। সেটা হচ্ছে এখানে প্রধান কর্ণ যেটা, এটা হচ্ছে প্রধান কর্ণ 5 4 1, এটা একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। ম্যাট্রিক্সের ট্রেস কি? ম্যাট্রিক্সের ট্রেস হলো প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। খুবই সিম্পল। ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে, অর্থাৎ 5 আছে, 4 আছে, 1 আছে, এই তিনটার যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। তেমনি এই যে 5 4 1 যোগ করে 10 হয়, এই 10টাকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। অর্থাৎ এই ম্যাট্রিক্সের ট্রেস হবে 10। সো আমাদের এই পর্যন্তই ম্যাট্রিক্সের যে বেসিক ক্লাসটা ছিল এটা এই পর্যন্তই শেষ হয়েছে। এখন হয়তো বেসিকগুলো সব তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে এই ক্লাসের পর থেকে। তাছাড়াও যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ কোনো যদি প্রবলেমে পড়ো, তাহলে অবশ্যই আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে, অথবা আমার যে ফেসবুক পেজ আছে, যে এই ফেসবুক পেজকে কমেন্ট অথবা আমার মেসেজ দিবা, আমি অবশ্যই সেটা রিপ্লাই করার চেষ্টা করব। আশা করি এই ক্লাসের পর থেকে তোমাদের ম্যাট্রিক্সের বেসিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এবং এর পরের কাজগুলোকে আমি এইচএসসি হায়ার ম্যাথের ম্যাট্রিক্সের ম্যাথমেটিক্যাল টার্ম, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, এগুলো সম্পর্কে এই পরের ক্লাসগুলোতে আমি দেখাবো। সো পরের ক্লাসে দেখার জন্য তোমাদেরকে সবাই আমন্ত্রণ জানাচ্ছি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে একটা গুঁতো দিন এবং তার পাশের বেল আইকনটি যদি গুঁতো দিন, যাতে আমার ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।